এটাই হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে দীনেশ গুপ্তকেও ফাঁসি দেওয়া হয়। যে ওই ফাঁসি মঞ্চে যে সমস্ত বিপ্লবী সংগ্রামীদের আমাদের ফাঁসি দেওয়া হয়েছিল, স্বাধীনতা সংগ্রামীদের, তাদের একটা ছোট্ট তালিকা এখানেই অলরেডি দেওয়া আছে। যে দীনেশ গুপ্ত যখন কারাবাসে ছিলেন, তখন কারাবাস থেকে লেখা তার নিজের হাতের চিঠি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজ যাচ্ছি কলকাতার বুকে এক ঐতিহাসিক জায়গা, নামটা বলেই দিই, যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম। আর এখানে থাকছে আলিপুর জেল মিউজিয়ামের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, আর কত টাকা টিকিট, আর কোন কোন দিন খোলা থাকছে, সব কিছু ডিটেলস থাকছে। তার জন্য তোমাদের দেখতে হবে পুরো ব্লগটা। আমরা এখন পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। আর এখানে এসে দেখলাম পার্কিং হচ্ছে অসংখ্য। মানে যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন, আমরা পরে বলছি ডিটেলসটা যে কিভাবে আসবেন, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, আর যারা মানে নিজের প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন, তাদের কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের জায়গাও কোনো অফুরন্ত পার্কিংয়ের জায়গা, খুব সুন্দর ব্যবস্থাপনা। আমি একবার বলবো পিছনে ব্যাক ক্যামেরা একবার দেখাতে, যে কি সুন্দর পার্কিংয়ের জায়গাটা। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এপাশে আছে অফুরন্ত পার্কিং, প্রচুর পার্কিং আছে। এখানে পার্কিংটা কিন্তু ফ্রি নয়। পার্কিং এখানে করলে প্রতি ঘন্টায় লাগছে 10 টাকা করে। তো ঠিক আছে, মোটামুটি 100 টাকার মধ্যেই হয়ে যাবে, কারণ 10 ঘন্টা থেকেও ডেফিনেটলি থাকবেন না এখানে, খুব বেশি হলে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আর যেহেতু আমরা ভিডিও করবো, হয়তো একটু টাইম বেশি লাগছে, ওই জন্য কোনো অসুবিধা নেই। হোটেল পার্কিং পুরো সেফ, তো অল গুড। চলো এবার যাই টিকিট কাউন্টার। আমি একটু দেখাতে বলবো, এন্ট্রি নিয়ে ওই পাশেই আছে টিকিট কাউন্টার, ওইখানে আমাদের টিকিট কেটে নিতে হবে। আর পাশেই আছে, এখানে টিকিট কাউন্টারের পাশেই আছে পুলিশ বুথ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। পার হেড 30 টাকা করে লাগছে এন্ট্রিতে। আর যদি কেউ লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাও, তো পার হেড 100 টাকা করে, সেটা আমরা কেটে নিয়েছি। আর টাইমিং একটু পরে বলছি। আলিপুর সেন্ট্রাল জেল কলকাতার এক অতি পরিচিত জায়গা, যা আগাগোড়া পুরোটাই ইতিহাসে মোড়া। ব্রিটিশ শাসনের অধীনে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এখানেই বন্দি করে রাখা হতো। তাই চলুন আমরা সেই ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থাকি। ওই গেটটা দিয়ে, মেন গেট দিয়ে এন্ট্রি করার পরেই ওই ডান দিকে আছে সুভেনিয়ার শপ, এদিকে ম্যানেজার অফিস আছে। আর হ্যাঁ, এন্ট্রি করার সময় কিন্তু ওখানে ব্যাগটা চেক করাতে হবে। তো আউটসাইড ফুড যেহেতু অ্যালাউড নয়, তো যে কোনো খাবার থেকে দেখে ওখানে জমা করে দিতে হবে, আর ওরা একটা টোকেন দিয়ে দেবে সেই সময়। আর এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট, খুবই সুন্দর। ঢোকার মুখে একদম দুদিকে একদম ফুলময়, চারদিকে অসাধারণ লাগছে, খুবই কালারফুল। এই যে অসাধারণ লাগছে। আমরা এখন জেল মিউজিয়ামের ভিতরে আছি। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে হালকা করে মিউজিক চলছে দেশাত্মবোধকের। মানে কি বলবো, পরিবেশটাই পুরো আলাদা রকম লাগছে। আর হ্যাঁ, ঢোকার মুখেই এখানে পণ্ডিত জওহরলাল নেহরুর একটি মূর্তি আছে ছোট্ট। আর এই যে এই দেওয়ালটাতে খুব সুন্দর একটা, মানে সেই সমস্ত গানের যেরকম, হ্যাঁ, লৌহ কপাট ভেঙে ফেল কর্লের ওপাট, ওই যে পুরো গানটা, সেটা অসাধারণভাবে এখানে লেখা আছে, অসাধারণ লাগছে। আর হ্যাঁ, যেহেতু শীতকালতে চারদিকে গাঁদা বিভিন্ন রকম ফুলে একদম ভরে গেছে, খুব সুন্দর। আর যে হালকা যে গানটা বাজছে, জানি না কপিরাইট খাবো কিনা, বাট খুব সুন্দর লাগছে। কিন্তু ওই দিক থেকে, ওইখানটা থেকে এন্ট্রি নেওয়ার পর সোজা এসে আমরা চলে যাব একদম সোজা ওই দিকটাতে, যেখানে চারদিকে কি আছে না আছে আমরা দেখব। আর তার একটা মানচিত্র এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে মানচিত্রটা দেওয়া আছে, একদম প্রপার বাংলায় লেখা, ভাষার কোনো অসুবিধা নেই, কোথায় কি আছে না আছে। হ্যাঁ, বাংলাও আছে এদিকে, আর এদিকে ইংলিশটাও আছে। তো এটা একটা, আপনারা ঢোকার মুখে আমি যেটা সাজেস্ট করবো, একটা ছবি তুলে নেবেন, যাতে করে মাঝখানে গিয়ে মানে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন জায়গায় কি জিনিসটা আছে। খুব সুন্দর ব্যবস্থাপনা। চলুন এবার আমরা যাই সোজা ওই দিকে। আর পুরোটা দেখছেন একদম লাল লাল দেওয়াল, সেই সময়কার আমলের, আর অসাধারণ জায়গাটা লাগছে কিন্তু। সোজা যদি এন্ট্রি গেট থেকে আপনারা চলে আসেন, তাহলে একদম এখান থেকেই শুরু হচ্ছে মেন দেখার জায়গাগুলো। এখানে এইদিকে কি আছে সব এখানে দেওয়া আছে।
ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, বিধানচন্দ্র রায়ের কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ, সব এই পাশে আছে। সব এই পাশে। আর ফাঁসির মঞ্চটা বেশি ইন্টারেস্টিং লাগছে দেখতে বেশ। চলো যাই, ঢুকি, কীরকম কি দেখতে পাই দেখাচ্ছি। চলো, সোজা ঢুকেই বাঁ দিকেই দেখতে পাচ্ছি একটা ছোট বোর্ড লাগানো আছে, ফাঁসির মঞ্চ। আমরা এখন দাঁড়িয়ে আছি ফাঁসি মঞ্চের সামনে। ওখানে হালকা করে মিউজিক বাজছে, সেই গানটা হচ্ছে সেই একবার বিদায় দে মা। বিদায় দে মা। সত্যি বলছি, গানটা শুনলেই তো কাটা দেয় এখানে। সত্যি মানে কিরকম লাগছে এটা। চলো দেখি ভিতরে যাই, চলো। জায়গাটা যেন সেই পুরোনো দিনের সেখানে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখি। এটাই হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে দীনেশ গুপ্তকেও ফাঁসি দেওয়া হয়। এছাড়া আরো অনেক বিপ্লবী বিদ্রোহীদেরও ফাঁসি দেওয়া হয়, অনেক আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন। তো এখানে সিস্টেমটা যেটা এবার দেখিয়ে দিই, এইটা তো হচ্ছে যেটা গলায় ফাঁস লাগানো, আর এইটা হচ্ছে লিভারটা, যে লিভারটা টানলে এই যে দুটো জায়গা নিচের দিকে খুলে যাবে, আর তারপরে দেহ ঝুলে পড়বে, আর ব্যাস, তারপরেই সব শেষ। আর এইখানটাতে যদি আমরা পেছন দিকটাতে আসি, এই যে কাঁচের জায়গাটা, এখানে যদি এখন এখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ, যেহেতু এখানে শিকলের বেড়ি দেওয়া আছে। জানি না কতটা দেখা যাচ্ছে, এই কাঁচের এখান থেকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে নেমেই পরে মৃতদেহটা ওখান থেকে সংগ্রহ করা হতো। আর এই যে ফাঁসির যে চরম যে নির্মম যে দৃশ্য, সেটা বাকি যে কয়েদিদের দেখানোর জন্য সেই কয়েদিদের ওই ওপরে ওই সমস্ত জেলগুলোতে, একটু জুম করে দেখাই, ওই সমস্ত জেলগুলোতে বাধ্য করা হতো থাকতে, যাতে তারা ওইখান থেকে দেখে এই ফাঁসির এই নির্মম দৃশ্যটা ওখান থেকে দেখে, যাতে সেই সমস্ত সংগ্রামীরা ভয় পান বা বুঝতে পারেন যে তাদেরও পরিণাম কি হতে চলেছে। তো এইটা ছিল তখনকার আমলে ইংরেজদের একটা চরম নির্যাতন। এইটা হচ্ছে সেই জায়গাটাই যেখানে এই সব জিনিসগুলো হতো। সত্যি একটা শিহরণ ফেলে দেওয়ার মতো জায়গা। আর পুরো যে দেওয়ালটা, পুরো যে চারপাশের যে জায়গাটা, মানে কি বলবো, একটা অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর এই সমস্ত জায়গাগুলো দেখি যে এই সমস্ত জায়গাগুলোতে কি হয়। আপনাদের আমি একটু হালকা করে বলে রাখি, এই জায়গাগুলো কিন্তু ফাঁসি রিলেটেডই। চলুন ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। একটা কথা জানেন, মানে জায়গাটা তো সত্যি একটা অন্যরকম ফিলিংস। আর এত সুন্দরভাবে এখানে সেই দিনের যে সেই সমস্ত দিনের যে ঘটনাগুলো ফুটিয়ে তুলেছে, অসাধারণ। আর আজকে বেশ ভালোই ভিড় আছে, মানে স্কুলের অনেক একটা বড় দল এসছে। তারপরও জায়গাটা এত বিস্তৃত যে কোথাও আপনার মনে হবে না যে খুব ঘিঞ্জি ইত্যাদি। আমাদের তো বেশ ভালোই লাগছে। আর যাই হোক, যেটা আপনাদের বলছিলাম, যে ওই ফাঁসি মঞ্চে যে সমস্ত বিপ্লবী সংগ্রামীদের আমাদের ফাঁসি দেওয়া হয়েছিল, স্বাধীনতা সংগ্রামীদের, তাদের একটা ছোট্ট তালিকা এখানেই অলরেডি দেওয়া আছে। তো আপনারা এসে সেটা দেখবেন আর সত্যি শিহরণ জাগানো। আমি একবার সেই নামের তালিকাটা একবার আপনাদের দেখিয়ে দিই। আর এই ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে একটি অটোপসি রুম। অ্যাকচুয়ালি তখনকার সময়ে এখানে বিপ্লবী সংগ্রামীদের সমস্ত ফাঁসি দিয়ে তারপরে মৃতদেহকে এখানে নিয়ে আসা হতো শেষ পরীক্ষা করার জন্য, যেখানে ডাক্তাররা সেই সময় মৃতদেহকে মৃত বলে ঘোষণা করতেন আর কি। তো এইটা সেই কাজে ইউজ করা হতো। আর এর পাশেই রয়েছে কন্ডেমশন রুম। এইখানে অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়ার আগে সমস্ত যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তাদেরকে এইখানে রাখা হতো। আর এটা একদমই বাসস্থানের, সেই সময় বাসস্থানের যোগ্য ছিল না, কিন্তু তাও জোর করে এখানে এনাদের রাখা হতো। তারপরে যাদের ফাঁসি দেওয়া হতো, এখান থেকে এনাদেরকে নিয়ে যাওয়া হতো ফাঁসির জন্য। আর এই হচ্ছে সেখানের তখনকার সময় কন্ডেমশন রুম। এই হচ্ছে কারাগারের, এটা অ্যাকচুয়ালি কারাগার রুম নয়, মানে কারাগারই, কিন্তু ফাঁসি হওয়ার আগে এখানে রাখা হতো তাদেরকে জোর করে। এই শোয়ার জায়গা, আর ওটাই ওইখানেই বাথরুম। অত্যন্ত কষ্টকর জীবন কাটাতেন তখন তারা এই সময়।
যেহেতু দীনেশ গুপ্তের এখানেই ফাঁসি হয়েছিল, তাই ফাঁসির আগে কন্ডেমশন রুমে এনাকে এই কক্ষটাতে রাখা হয়। সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিমের মতন মাদকদ্রব্য সেবন করানোর পরেও তিনি ছিলেন সম্পূর্ণ সজাগ। যাই হোক, দেহটি জেল চত্বরই জ্বালিয়ে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে ভাসিয়ে দেওয়া হয় নিকটবর্তী টালিনালা। যে এখানে নির্জন কক্ষ থেকে সোজা এদিকে বেরিয়ে গেলে এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষ, তারপর বিধানচন্দ্র রায়ের কক্ষ আর কি, মানে জেল আর কি। আর এই ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষেই 5ই সেপ্টেম্বর 1930 সাল থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এখানেই ছিলেন। এই কারাকক্ষটিকে বাঁ হাতে রেখে আমরা যদি আগে এগোতে থাকি, এখানে একটা সেল রয়েছে নর্মাল, জাস্ট একটা ডেমো সেল। আমরা যদি আরও আগে এগোতে থাকি, এখান দিকে বেরিয়েই বাঁ দিকে একটি সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে নেতাজি সেল, চিত্তরঞ্জন দাসের সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল, ওখানে ওই কারাকক্ষগুলো রাখা আছে। বাস্তবে ওনাদের ওই দ্বিতল কক্ষে ওই দোতলাতেই রাখা হতো, কিন্তু এই সময় আমরা যে মুহূর্তে এসেছি সেই সময় ছাদে একটা রেনোভেশনের কাজ চলছে ওই ওপরটাতে, যার জন্য আমাদের এই ওপরে যাওয়ার জন্য প্রবেশ এই মুহূর্তে নিষেধ। কিন্তু আপনারা যদি আসেন তো আপনারা অনায়াসে এই সিঁড়িটা দিয়ে দোতলায় গিয়ে দেখতে পাবেন ওই 3 জনের কক্ষ। যাই হোক, আমাদের কিছু করার নেই, ওদিকে যাওয়া যাবে না। তো আমরা এখন এইখান থেকে এই ওনাদের কক্ষটা দেখি বাইরে বেরোলাম। আর বাইরেটা দেখুন, অপূর্ব লাগছে, কিন্তু বেশ গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো আছে। জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই, ওই যে দোতলা, ওইখানে আপনারা যদি ভালো করে দেখতে পান, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, এইখানে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি। এটা একটা সিগনিফিকেন্স হচ্ছে যে উনি দেখছেন আর কি, যে মানে আগামী ভারতবর্ষ কীরকম হবে, আগামী দেশ কীরকম হবে। তো ওনার ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গার পেছনেই ওনার কক্ষটা। তো এই স্ট্যাচুটা ওখানে রাখা আছে। একটা কথা না বলে পাচ্ছেন না, জানেন, যে জায়গাটা সত্যি, মানে যেহেতু নতুন খোলা হয়েছে, হয়তো 2 বছর শ্রাদ্ধ হলো মনে হয়, জায়গাটার কিন্তু ব্যবস্থাপনা খুবই সুন্দর। মানে স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে এখানকার ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মানে টিকিট কাউন্টার থেকে শুরু করে সিকিউরিটি অবধি, আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন যে এবার কোন দিকে যাবো, কী কী দেখার আছে, আরে এনারা খুব খুব ভালোভাবে আরামসে ধৈর্য নিয়ে সব বলে দেবেন আপনাদের। যাই হোক, আমরা তো উপরে দোতলাটা নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে আপনার যতীন্দ্রমোহন সেনগুপ্ত আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষটা দেখতে পেলাম না। কিছু করার নেই, ভাগ্যে ছিল না। বাট হ্যাঁ, আপনারা আসলে কিন্তু অবশ্যই দোতলাটা যাবেন, একবার দেখে আসবেন। ছাদের রেনোভেশনের কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এটা খুবই ভালো, একবার এসে ঘুরে দেখা যেতেই পারে। স্পেশালি যারা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য তো খুবই ভালো। মানে যারা যেটা বইতে পড়ছে তারা একদম চোখের সামনে দেখবে, তো এটা একটা খুব সুবিধা হবে তাদের জন্য। যাই হোক, চলুন এবার আমরা এই সমস্ত কক্ষ দেখে নেওয়ার পরে এবার আমরা বেরিয়ে গিয়ে দেখি তারপরে নেক্সট কি দেখা যাবে। এরপর যাব আমরা সোজা গিয়ে বাঁ দিকে বেঁকে যাব। চলো দেখা যাক ওদিকে কি আছে। আমরা বাঁ দিকে বেঁকে প্রথমে পাচ্ছি আমরা জওহরলাল নেহরুর কক্ষ। চলো এসে দেখি, যে এখানে আছে জওহরলাল নেহরুর কক্ষ। জওহরলাল নেহরু স্ট্যাচু করা আছে। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য জওহরলাল নেহরুকে এই কক্ষে ব্রিটিশ সরকার 80 দিন কারারুদ্ধ করে রেখেছিল। 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার কন্যা ইন্দিরা গান্ধী দেখা করতে আসতেন। পিতা ও কন্যা কারাকক্ষের বাইরে এই গাছের তলায় বসতেন। সব মিলিয়ে সেই কক্ষের পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। আমরা নেহরু কক্ষ থেকে বেরোলাম, আর বেরিয়েই ডান পাশে এদিকে আছে পুরানো গুদাম ঘর, কিন্তু সেটা এখন হয়েছে লাইব্রেরি আর সেমিনার কক্ষ হচ্ছে আর কি। চলো, এটা এখন কাজ চলছে, এর বাদ বাকি অন্যগুলো দেখি কি আছে। আমরা লাইব্রেরি পেরিয়ে চলে এলে এইদিকে আছে দীপান্তরের বন্দি জীবন আর কি, আর তার এপাশে আছে তখনকার দিনের সেলগুলো কিরকম ছিল সেটারই একটা, সেই কক্ষগুলো আছে এখানে। চলো,
আগেই যেটা বললাম যে যে সমস্ত কারাকক্ষগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম সেগুলো হচ্ছে তৎকালীন সময়ের বিশেষ কয়েকজন বিপ্লবী সংগ্রামীদের জন্য, আর এগুলো হচ্ছে সমস্ত সিভিল প্রিজনারদের জন্য। আর এখানকার যে এই সমস্ত যে কারাকক্ষগুলো সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটাই মাত্র জানলা ছিল খুব ছোট, আর এখান থেকে হাওয়া বাতাস চলাচলের একদমই খুব একটা ভালো ব্যবস্থা ছিল না। তাই সেই সময় বন্দীদের এখানে খুব বেশি দিনের জন্য বন্দি রাখা যেত না, কারণ বাঁচার জন্য বা রাখার জন্য যা ব্যবস্থা যেটুকু যা দরকার ন্যূনতম সেটাও এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল না। আর একটা সেল থেকে আর একটা সেলের যে বিভাজনটা সেটা তো ডেফিনেটলি একদম একটা দেওয়াল থাকে, ব্যাস এইভাবেই এটা পুরো বিভাজন করা থাকে। আর এটা হচ্ছে সেল নাম্বার 1 অ্যান্ড সেল নাম্বার 2। আর পাশে আরও অনেক সেল আছে, সেগুলো আপাতত এই মুহূর্তে বন্ধ, কেননা সবগুলো প্রায় একই রকম দেখতে। তো এইটা একটা থেকে আমরা একটা আইডিয়া দেখতে পাবো। আর এই ঠিক উল্টো দিকে এখানে এই যে এতটা বিস্তৃত জায়গা। আমরা ওপাশে জেনারেল সেল থেকে বেরিয়ে ওই 1 নম্বর 2 নম্বর যে সেলটা আছে ওখান থেকে বেরিয়ে আমরা তার পাশে এখানে আছে পুলিশ মিউজিয়াম। চলো এখানে কি কি আছে দেখি। এখানে এসে দেখলাম যে তৎকালীন যুগের এখানে বন্দুক, গুলি, বোমা সব এখানে রাখা আছে, অরিজিনাল নথিপত্রও আছে তার সঙ্গে। এখানে দেখা যাচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 খ্রিস্টাব্দে হয়েছিল, তার যে সমস্ত গুলি বারুদ বোমা সব হয়েছিল তার এখানে আছে। চলো দেখি। একটা অদ্ভুত জিনিস দেখুন, এটা সত্যিই স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমার, যে এটা আমার জানা ছিল না। এটা অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে আলিপুর ষড়যন্ত্র মামলা যখন তদন্ত চলে তখন সেখানে এক অভিযুক্ত 1808 সালে হেমচন্দ্র দাস এই বইয়ের ভেতরে একটা বোমা রেখেছিলেন। আপনারা যদি ভালো করে দেখেন এই মোটা বই, সেটাকে পুরো এই খাঁজ কেটে তার ভেতরে বোমা ঢুকিয়ে কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল। আর প্ল্যান ছিল এটাই যে কিংসফোর্ড যখন এই বইয়ের যে সুতোটা আছে সেটা খুলে যখন বইটা পড়ার চেষ্টা করবেন তখন এই বোমটা ফেটে যাবে। কিন্তু লাকিলি বলুন আনলাকিলি বলুন যাই বলুন না কেন, এই কিংসফোর্ড এই বইটিকে একটা চিকিৎসা শাস্ত্রের বই হিসাবে বিশ্বাস করে অন্য একজনকে গিফট দিয়েছিলেন আর কি। তো তারপরে তার পরবর্তীকালে মুজফ্ফরপুরে বদলি হয়ে যায়। কিন্তু এই বই এই বোমাটা যখন ধরা পড়ে বা বোঝা যায় তখন সেটাকে কলকাতায় ফিরিয়ে এনে 1909 সালের ফেব্রুয়ারি মাসে এই বোমাটাকে নিষ্ক্রিয় করা হয়। আর এটা হচ্ছে সেই অরিজিনাল বই, আর সেই অরিজিনাল বোমার যে স্ট্রাকচারটা সেটা এখনো রাখা আছে। মানে ভাবতে সত্যি এটা গায়ে শিহরণ দিয়ে উঠছে যে কি জিনিস আমরা দেখছি এই মুহূর্তে। আমরা এখন আছি রুম নাম্বার 9। এটা আসলে হচ্ছে খুবই একটা পরিচিত, সবাই জানে ঘটনাটা। রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ হয়েছিল 1930 সালে। সেই হিসেবে কি কি অস্ত্র ব্যবহার হয়েছিল সমস্ত এখানে রাখা আছে, মোটামুটি যেগুলো পাওয়া গিয়েছিল। তা এসে দেখি। আমরা এখন যে কারাকক্ষটায় আছি বা যে সেলটাতে আছি মিউজিয়ামের, সেটা অ্যাকচুয়ালি রাইটার্স বিল্ডিং তখনকার সময় যে আক্রমণটা হয়েছিল আমাদের 3 মহারথী বিনয় বাদল দীনেশ, সেই সময় কি জিনিস ইউজ করা হয়েছিল, অ্যামিউনেশনস, রিভলভার, সেগুলো রাখা আছে। তার সাথে যেটা সব থেকে গায়ে কাটা দিয়ে উঠছে, মানে সত্যি ভাবতেও কেমন লাগছে যে দীনেশ গুপ্ত যখন কারাবাসে ছিলেন তখন কারাবাস থেকে লেখা তার নিজের হাতের চিঠি, সম্ভবত যেটুকু যা পড়তে পারছি এটা লেখা ওনার খুকুদিকে। খুকুদি, তোমার চিঠি পেলাম, মানুষ কোনো কাজই করতে পারে না, যতটুকু পড়া যাচ্ছে আর কি। তো ওটা আমার নিজের হাতের লেখা চিঠি, সেইটাই সংস্করণ করে প্রিন্ট করে এটা এখানে দেওয়া আছে। যতই জেল মিউজিয়ামটা দেখছি বা যত এক্সপ্লোর করতে থাকছি সত্যি মানে গায়ে আরও কাটা দিয়ে উঠছে। এখন যারা দেখালাম আপনাদেরকে, যা এই পুলিশ মিউজিয়ামের মধ্যে তৎকালীন সময়ে ইউজ করা আসল বন্দুক, আসল অ্যামিউনেশনস, আসল নথিপত্র বা ওই বইয়ের ভেতরে যে বোমা ঢুকিয়ে যেটা গিফট করাটা, সেটাই বলুন না কেন, প্রত্যেকটার একটা আলাদা ঐতিহ্য তো আছেই। আর তার সঙ্গে যে নতুন নতুন কয়েকটা ঘটনা জানছি সেটাও কিন্তু একটা উপরি পাওনা। তো যাই হোক, সব মিলে এখনো পর্যন্ত তো খুব সুন্দর লাগছে। আর এখনো অনেক কিছু দেখা বাকি আছে, যেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম যে দীপান্তরের জীবনটা, সেটাও যাবো ওখানে, অ্যাকচুয়ালি ওখানে কি করেছে, আগে কি ছিল, সেটাও পুরো ডিটেলসে দেখাবো। আর আমরা অরিজিনালটা দেখে এসেছি, সেলুলার জেলটা। হ্যাঁ, ওটা আমরা দেখে এসেছি। পুলিশ মিউজিয়াম থেকে বেরিয়ে
সামনে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে একটা বোমা, কিন্তু এটা সত্যিকারের অরিজিনাল বোমা নয়, এটা হচ্ছে মানিকতলায় যে বোমা মামলা হয়েছিল তার বোমার প্রতিকৃতি হিসাবে এখানে একটা তৈরি করা হয়েছে, দেখাচ্ছে এখানে। এখানে যে বোমাটা রাখা আছে, তা বোমা মানে হচ্ছে বোমার প্রতিকৃতি রাখা আছে, তার এই ডান পাশে এদিকে আছে নজরুল কক্ষ। চলো দেখি ওখানে গিয়ে কি কি দেখতে পাই। আমরা এখন দাঁড়িয়ে আছি নজরুল কক্ষের কাছে, এরপর গিয়ে দেখবো ভেতরে কি আছে। ও কাজী নজরুল ইসলাম এখানে লিখছেন, কবিতা লিখছেন, জেলে বসে যে কবিতা লিখেছেন সেগুলো দেখাচ্ছে এখানে। আর নজরুল কক্ষের বিপরীত দিকে রয়েছে এখানকার ঐতিহাসিক কারাকক্ষ। এই ঐতিহাসিক কারাকক্ষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ব্রিটিশ আমলে তখনকার সময়ে কারা ব্যবস্থা কীরকম ছিল, বন্দীদের কারা ব্যবস্থায় জীবনযাত্রা কীরকম ছিল, সেইটাকে তুলে ধরা হয়েছে। তা এখন এখানে যেটা জানতে পারছি আমরা যে ঐতিহাসিক কারাকক্ষটা যে সমস্ত জিনিসগুলো যেগুলো রাখা আছে বিনা সংস্করণে, জাস্ট এটা আমাদেরকে বোঝানোর জন্য বা একটা ফিল দেওয়ার জন্য যে সেই সময়ের ব্যবস্থাপনা কীরকম ছিল। চলুন গিয়ে একবার দেখি ভেতরে সেখানে কি কি দেখতে পাই। ঢোকার সঙ্গে সঙ্গে একটা আলাদা শিহরণ জাগছে, মানে এখান থেকে দেখা যাচ্ছে ওখানে স্ট্যাচু করা আছে, ইংরেজদের মূর্তি একটা স্ট্যাচু করা আছে, আর তখনকার দিনে সেই ইট পাথর বালি দিয়ে তৈরি সেই সমস্ত বিপ্লবীদের হাতের ছোঁয়া এখানে আছে বিনা সংস্করণে। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের জন্য ভালো থাকার জায়গা তো ছিলই না, বরং কারাগারের ওয়ার্ডার ও ব্রিটিশ পুলিশদের বন্দীদের ওপর শারীরিক নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। সেই সময় বন্দীদের কারাগারের জীবনযাত্রাটি কেমন ছিল সেটি বোঝানোর জন্য 4 নম্বর কারাকক্ষে তেমনই একটি পরিবেশ তৈরি করা হয়েছে। কোথাও মুক্তিযোদ্ধারা নিজেরাই নিজেদের চিকিৎসা করছেন, কেউ আবার গান করছেন, কেউ বা গোপনে একটু চা বানিয়ে নিচ্ছেন, আবার কোথাও কোথাও যেন ভেসে আসছে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শব্দ। আমরা যে কিছুক্ষণ আগে দেখে এলাম বন্দিশালার ভিতরে যে কক্ষটা দেখে এলাম, সেখানে তৎকালীন যুগে যে কি নির্মম অত্যাচার করা হতো বিপ্লবীদের সঙ্গে, আর কিরকম ভাবে ওরা একখানে স্নান খাওয়া সব একখানে থাকতো আর কি। আর এই কক্ষটাই ওদের একমাত্র ছিল তাদের একসঙ্গে যোগাযোগের সূত্র আর কি। এখানে এসে ওরা নিজের মনের কথা বলতো আর কি এখানে এসে, আর যে নির্মম অত্যাচার করা হতো তার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এই ঐতিহাসিক কারাগারটা দেখলাম, সত্যি মানে তৎকালীন সময়ে যে আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর কি পরিমাণ অত্যাচার করা হতো সেটা মানে এটা না দেখলে বোঝা যাবে না। আমরা তো শুধু দেখছি, মানে আমি ভাবি অবাক হয়ে যাচ্ছি তৎকালীন সময় সত্যি কীরকম অবস্থা ছিল। যাই হোক, তো আমার তরফ থেকে একটা কথা বলার আছে যে যারা স্কুল স্টুডেন্ট তারা একবার অবশ্যই জায়গাটা আসা উচিত। মানে বইয়ে পড়া আর এখানে যে ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে, যেরকম পরিবেশ যেরকম আবহাওয়ায় ফুটিয়ে তোলা হয়েছে, একবার এসে কিন্তু অবশ্যই ফিলিংসটা নেওয়া দরকার। মানে ইতিহাস জানা আর ইতিহাস এখানে এসে অনুভূতি করাটার মধ্যে একটা তফাৎ তো থেকেই যায়। তো যাই হোক, এই তো ঐতিহাসিক কারাগারটা দেখে এবার আমরা বেরোই, তারপর দেখি আর কি কি এখানে দেখার আছে। মনটা একটু সামান্য ভরাক্রান্ত হয়ে গেল, মানে যে পরিমাণ সাউন্ড দিয়ে যেভাবে ওনারা করেছেন। বাট হ্যাঁ, আমার তরফ থেকে একবার তো রেকমেন্ডেশন অবশ্যই রইল, অবশ্যই একবার আসবেন। আমরা ঐতিহাসিক কারাগার থেকে বেরিয়ে এখান থেকে আছে ওয়াচ টাওয়ার। এটা আগে ছিল ওয়াচ টাওয়ার, আর এখন এটা হচ্ছে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এখানে দ্বীপান্তরের বন্দি জীবন কেমন ছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার নানা পদ্ধতি অবলম্বন করে। তাই 1906 সালে নির্যাতনের আঁতুড়ঘর হিসাবে শুরু হয় আন্দামানের সেলুলার জেল, যা কালাপানি নামে পরিচিত। দ্বীপান্তরের এই কঠোর জীবন কেমন ছিল তারই এক ছোট্ট নিদর্শন রয়েছে এই আলিপুরের জেল মিউজিয়ামে। বারীন্দ্র কুমার ঘোষ, হেমচন্দ্র কানন্দ বা উল্লাসকর দত্তের মতো আমাদের মুক্তিযোদ্ধারা এই সেলুলার জেলে বন্দী ছিলেন। অকল্পনীয় কষ্ট সহ্য করেও সেলুলার জেলের বন্দীরা তাদের নিপীড়কদের কাছে আত্মসমর্পণ করেননি, বরং অসীম সাহস ও অদম্য মনোভাবের পরিচয় দিয়েছিলেন। বন্দীদের জন্য সেখানে বরাদ্দ দৈনিক খাবারের পরিমাণ যেমন ছিল যৎসামান্য, তেমনি ছিল পুষ্টির অভাব। আমরা ওয়াচ টাওয়ার দেখে এলাম, এরপর যাব আমরা আর্ট গ্যালারিতে। এই যে এদিকে আছে
চলো ভিতরে কি কি আছে দেখা যাক। এইবার আসি জেল মিউজিয়ামের ওপেনিং ও ক্লোজিং টাইমের ব্যাপারে। মঙ্গলবার থেকে রবিবার মিউজিয়াম খোলা থাকে সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর সোমবার মিউজিয়াম পুরোপুরি বন্ধ থাকে। যুবকেরা এখানে শরীরচর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বাড়ির ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক আর আর্ট গ্যালারি থেকে সোজা এদিকে চলে গেলেই ফুড জোন। চলো যাওয়া যাক। এলে খাবারের কোনো অসুবিধা হবে না, খাবার দাবার টুকটাক পাওয়াই যাবে। আর এই আলিপুর জেল মিউজিয়ামে যেটা দেখালাম, যে রাস্তাটা সোজা আসলে এখানে ফুড কোর্ট আছে। এখানে আপনার শুকনো খাবার, চা, কফি, স্ন্যাক্স, মানে স্যান্ডউইচ, প্যাটিস, সমস্ত কিছুই মোটামুটি রেঞ্জে দামে পেয়ে যাবেন। দাম খুব একটা বেশি নয়, ন্যূনতম মানে একদম জাস্টিফাইড দাম। অনেক অপশনস আছে, আপনারা এখানে একবার আপনারা টিফিন ব্রেকটা নিতেই পারেন। তো আমরা এই ফুড কোর্টে এসে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, স্যান্ডউইচ খেলাম। দাম ন্যায্য। ভেজ স্যান্ডউইচ 40 টাকা, চিকেন স্যান্ডউইচ 50 টাকা, পনির হটডগ 50 টাকা, ফর এক্সাম্পল ভেজ প্যাটিস 30 টাকা। তো দাম অনুযায়ী এটা খুবই ন্যায্য, কিন্তু খাবারের গুণগত মান একদমই ভালো নয়। আর বাট হ্যাঁ, এসে একটুক্ষণের জন্য তাড়াতাড়ি টিফিন করে নেওয়াটা চলে, সেটা কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস এটা জানতে পারলাম, যেটা আলিপুর জেল মিউজিয়ামে ঢোকার আগেই যেটা বাঁদিকে আপনাদের দেখেছিলাম যে কফি শপ বা কফি হাউসটা, সেখানে কিন্তু আপনারা নাকি ভাত ডাল থালি সিস্টেম ইত্যাদি হিসাবে পেতে পারেন। তো যদি কেউ ভাত ডাল খেতে চান তো ওখানে থালি হিসাবে একবার চেষ্টা করতে পারেন। দাম সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কারণ আমরা এখনো ঢুকিনি ওখানে, দেখিছি শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা ওদিকে। বাট হ্যাঁ, এখন পর্যন্ত এইখানের গল্পটা এটাই। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, বাকিটা আমরা আবার স্টার্ট করবো। আর আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি আলিপুর জেলের হসপিটাল বিল্ডিংয়ে। এই হসপিটাল বিল্ডিংটা একটা ইতিহাসের এক অন্যতম সাক্ষী, কারণ জওহরলাল নেহরু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো বিশিষ্ট ব্যক্তিরা এখানে সেবা শুশ্রূষা পেয়েছিলেন। এমনকি বাইরে থেকেও বন্দীদের পাঠানো হতো এখানে সেবা শুশ্রূষার জন্য। তাই এটার ভূমিকা কিন্তু সত্যি মানে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা ভেতরে গিয়ে দেখবো এখানে অ্যাকচুয়ালি কি কি রাখা আছে। এখানে আছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুকরণে নির্মিত হয়েছে এখানে। তো আমাদের মোটামুটি আলিপুর জেল মিউজিয়াম পুরোটাই ঘুরে দেখা হয়ে গেল, আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, এখনও শেষ নয়। আমরা অ্যাকচুয়ালি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে যাব, যেটা 6টা থেকে 7টা অবধি হবে, আর 100 টাকা করে পার হেড টিকিট। তো আমরা সেটা কেটেছি টিকিটটা, এবার আমরা যাচ্ছি, গিয়ে দেখি কীরকম লাগে, পুরোটাই শেয়ার করব। ঠিক আছে সাহেব। সাহেব, মনে হয় কানাইলাল কিছু বলতে চায় আমাকে। হ্যাঁ নরেন, যে কথাটা তোমাকে বলতে চাই তা হলো এই, যে সাজা ব্রিটিশ জেলার তোমায় দিতে পারেনি, সেই সাজা আমার কাছ থেকে নেওয়ার সময় তোমার মুখটা কেমন হয় সেটা দেখার বড় ইচ্ছে আমার। সাহেব, সাহেব, বাঁচান। 1908 সালের 2রা মে ধরা পড়লেন সশস্ত্র বিপ্লবের একজন পুরোধা, বিখ্যাত শ্রী অরবিন্দ ঘোষ। দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার শেষ ইচ্ছে কিছু আছে? সেই গভীর ঘুম ঘুমোতে চাই আমি, যা পৃথিবীর সব জ্বালা যন্ত্রণা মুছে দিতে পারে। আমার মৃত্যুতে কেউ যেন চোখের জল না ফেলে। আমায় ভালোবাসো যারা, তারা বিলাপ করো না। অসহায় অশ্রু জলে আমার আত্মা শান্তি পাবে না। এবার আসি এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইমিংয়ের ব্যাপারে। মঙ্গল থেকে বৃহস্পতি সন্ধ্যে 6টা থেকে 7টা, আর শুক্র থেকে রবিবার দুবার হয়, সন্ধ্যে 6টা থেকে 7টা এবং সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত।
যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।